নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইডের আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালের দুটো তিনটে খুব ইম্পর্ট্যান্ট নিউজ আছে যেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমাদের পাগলাদাসু ইউএসএর প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিছু বক্তব্য রেখেছেন যে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধটা কমপ্লিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। আর ফর দ্য ফার্স্ট টাইম ইরান যুদ্ধক্ষেত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বা ক্লাস্টার বম্বিংয়ের ব্যবহার প্রয়োগ করেছে, এবং এর যে পর্যালোচনা, এর ফলে যে কি কি আগামী দিনে হতে পারে সেইটা নিয়ে আজকের এপিসোডে আলোচনা করব। তো একটু সঙ্গে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকের ইম্পর্টেন্ট এই ডিসকাশনে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই আলোচনা গত 24 ঘন্টা দেখবেন ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধে সেই সব দিকগুলো রয়েছে যা বিশ্বের অর্থনীতি এবং ভূ রাজনীতিকে একটা আমূলভাবে পরিবর্তন আনছে। এবং এই আজকের ভিডিওটা শুধুমাত্র সংবাদ নয়, বরঞ্চ পরিস্থিতির একটা গভীর পর্যালোচনা হবে। হাওয়েভার, যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গতকালের সব থেকে বড় খবর ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ ভাষণ। সেই ভাষণে তিনি দাবি করেছেন যে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হতে চলেছে। ট্রাম্পের ভাষায় মার্কিন বাহিনী ইরানের সক্ষমতাকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছে, তবে উনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যের অ্যাকচুয়াল ভ্যালু কি সেটা বোধহয় উনিও জানেন না। আর আমরাও আজকের দিনে কতটা ওনাকে সিরিয়াসলি নিই বা না নিই সেটা আমি কমেন্ট করলাম না, বাট আমরা সবাই জানি যে ওনার কোন কমেন্টটা ধরবো আর কোন কমেন্টটা ছাড়বো। হাওয়েভার, ট্রাম্পের ভাষায় মার্কিন বাহিনী ইরানকে প্রায় শেষ করে দিয়েছে এবং অপারেশন এপিক ফিউরি, যেটা এই যুদ্ধটার নাম দিয়েছে ওরা, তাতে ওরা প্রায় অর্জন করে ফেলেছে। যেটা ছিল সেটা অর্জন হয়ে গেছে। তিনি এমনকি ইরানের নতুন প্রেসিডেন্টের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ারও উনি দাবি করেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে এত সহজে মনে করি না যে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। হাউএভার, ব্যাকডোর ডিপ্লোমেসিতে অনেক কিছুই চলে, সেটা হয়তো হতে পারে, কিন্তু সেটারও কিছু না কিছু কন্ডিশন অলরেডি ইরান আগে থেকে দিয়ে রেখেছে। এবং আমরা সবাই এটুকু আজকের দিনে বুঝে গেছি যে ইরান অত সহজে এরকমভাবে ভেনেজুয়েলা নয় যে মাথা নত করে নেবে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও কোনো ওই আমাদের বাংলায় আছে না সূচাগ্র মেদিনী, ওটা ছাড়ার দেশ কিন্তু ইরান নয়। কারণ ইরান শুধু একটা দেশ নয়, ইরান কিন্তু বেসিক্যালি যদি দেখি তাহলে ইরান কিন্তু একটা সভ্যতা বা একটা সিভিলাইজেশন। আজকের দিনে কম করে হলেও খ্রিস্টপূর্বের 4000 থেকে 6000 বছরের মতন একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু ইরানিয়ান সভ্যতাকে পাওয়া যায়। তার মানে খ্রিস্টপূর্বের 4000 থেকে 6000 বছর আগে পর্যন্তও কিন্তু ইরানের সভ্যতা তখনই অলরেডি গড়ে উঠেছিল। কাজে ইরান শুধুমাত্র একটা দেশ নয়, এটা একটা সিভিলাইজেশন বা একটা মনুষ্য সভ্যতা। কাজে এত সহজে ইরানকে দাবিয়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। হাওয়েভার, তিনি এমনকি ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে দাবি করেছেন যে ইরানের প্রেসিডেন্ট নাকি ওনাকে যুদ্ধবিরতির আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছেন। যদিও ইরান সেটাকে সর্বৈব মিথ্যা বলে বর্ণনা করেছে এবং এটা বেসিক্যালি বলেছে যে এটা একটা প্রতারণা এবং এই ধরনের কোনো দাবির সপক্ষে তো নয়, বরঞ্চ ইরানের বিরোধিতা করেছে এবং মিস্টার ট্রাম্পের এই ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে বরঞ্চ আরও জানানো হয়েছে যে তারা কোনোভাবেই মাথা নত করবে না এবং পাল্টা আঘাত অব্যাহত রাখবে। ট্রাম্পের এই সময়সীমা নির্ধারণ করার পিছনে কিন্তু আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতির একটি বড় ভূমিকা রয়েছে। মার্কিন তেলের দাম কিন্তু আকাশচুম্বী হওয়ার ফলে জনগণের ক্ষোভ বাড়ছে এবং এই ডিসেম্বরে আগত যে আমেরিকার যে প্রেসিডেন্টের যে ইন্টারনাল নির্বাচনটা রয়েছে, সেই আসন্ন নির্বাচনের জন্য কিন্তু এটা ট্রাম্পের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জে যদি দেখা যায় তাহলে জেনারেলি পাওয়ারে থাকাকালীন এবং যুদ্ধ অবস্থাতে কিন্তু প্রায় সব প্রেসিডেন্টেরই তার দেশের নাগরিকের কাছে অ্যাকসেপ্টেন্স কিন্তু বেড়ে যায়, বরঞ্চ ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউটলি উল্টো হয়েছে। তার যে জনপ্রিয়তা সেটা বরঞ্চ হ্রাস করেছে। যাই হোক, তিনি ওই জন্য এখন এই ডিসেম্বরে নির্বাচনের আগে চাইছেন যেভাবে হোক না কেন টুপিটাপা দিয়ে বেসিক্যালি এটাকে একটা এন্ড করতে এবং এই যুদ্ধের সমাপ্তি টেনে নিজেকে একজন সফল শান্তি স্থাপনকারী হিসাবে কিন্তু উনি প্রমাণ করতে চাইছেন। এছাড়াও সামরিক ফ্রন্টের পরিস্থিতি কিন্তু এখন আরও বেশি ভয়াবহ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ইরান কিন্তু গত 24 ঘন্টায় 100টারও বেশি ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ছুঁড়েছে এবং এবার তারা ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা বা ক্লাস্টার বম যেটাকে বলা হয় সেইটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ব্যবহার করেছে, যা আকাশের মাঝখানে ফেটে শত শত ছোট ছোট বোমা চারদিকে ছড়িয়ে দেয়। বেসিক্যালি একটা বড় ক্লাস্টার বোমা নামে এবং নেমে সেটা চতুর্দিকে স্প্রেড করে, যার ফলে সেটা কিন্তু অনেকগুলো ভাগে
মানে বিভিন্ন 50, 60, 100 বিভিন্ন রকমের টুকরো হয়ে নামে এবং নেমে সেগুলো কিন্তু ছোট ছোট টুকরো হয়ে সেটা বিভিন্ন অঞ্চলে একটা বড় এরিয়া জুড়ে ছড়িয়ে যায়। তার ফলে সেটাকে প্রতিহত করা কিন্তু অ্যাবসলিউটলি ইম্পসিবল হয়ে দাঁড়ায়, অতটা বড় এরিয়াকে কিন্তু কভার করা যায় না। এবং যেগুলো আকাশের মাঝখানে ফেটে শত শত ছোট ছোট বোমা হয়ে চারদিকে ছড়িয়ে দেয়। যাই হোক, তেল আবিবের নিকটবর্তী এলাকাগুলোতে এর ফলে বেশ কিছু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানকার লোকাল মানুষ কিন্তু ক্ষেপে রয়েছে এবং তেল আবিবের নিকটবর্তী এলাকাগুলোতে মানুষ আহত হওয়ায় এবং এর জবাবে কিন্তু ইসরায়েল আর আমেরিকা ইরানের আসফাহানে ব্যবহার করেছে বিশাল শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা। বাংকার ব্লাস্টার বোম এর আগেও কয়েক মাস আগে আমেরিকা ইরানের ওপর ব্যবহার করেছিল, সেটাও কিন্তু মারাত্মক সাংঘাতিক এবং এটা মাটির নিচে 200 ফিট পর্যন্ত গিয়ে বমটা ব্লাস্ট করার ক্ষমতা রাখে। এবং সেইখানে বেসিক্যালি ওরা যেটা মানে আমেরিকা এবং ইসরায়েল যেটা বলছে বা ওদের দাবি যেটা সেটা হচ্ছে ইরান তার নিউক্লিয়ার যে রসদ যেটা মানে ইমপিউরিফাইড ইউরেনিয়াম যেটা সেটা প্রায় 200, 250, 300 ফিট বা ক্ষেত্র বিশেষে ওরা কিন্তু অনেকে আবার বলছে যে 500 ফিট পর্যন্ত নিচে ওরা রেখেছে। কারণ কি 200 থেকে 250 বা 300 ফিট পর্যন্ত এটা এখন সবাই জানে যে বাংকার ব্লাস্টারে দিয়ে ওটাকে ধ্বংস করা যায়। তো যাই হোক, সেটা 200 হোক, 250 হোক, 300 হোক বা 400 হোক বা 500 হোক, বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে এবং বাংকার ব্লাস্টার বম ফেলে ওটাকে ওরা ভাঙার বা ওটাকে ওরা শেষ করার একটা চেষ্টা করেছে, যেটা মনে হয় না সাকসেসফুল হয়েছে বলে। যাই হোক, কিন্তু ইস্পাহানের মোবারক বলে যে জায়গাটা রয়েছে সেখানে একটা স্টিল কোম্পানি এবং বিভিন্ন আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকা দাবি করছে তারা ইরানের পারমাণবিক যে তাদের এক্সপেরিমেন্ট এবং যে স্বপ্ন বা প্রজেক্ট রাদার সেইটাকে কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে এবং আগামী বেশ কয়েক দশকের জন্য ইরান নাকি তার পারমাণবিক প্রজেক্ট থেকে পিছিয়ে গেছে। তো সে তো সময়ই বলবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে। এবং আমেরিকা এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন দাবি এর আগের বারেও করেছে, যদি সেটা সত্যি হতো তাহলে আর পরবর্তীকালে কেন তারা ইরানকে আবার অ্যাটাক করতে গেল সেটা কিন্তু এখনো ট্রাম্প সাহেব ঠিকঠাক বলে উঠতে পারেনি বা নিজেই বুঝে উঠতে পারেনি। যাই হোক, আমেরিকা দাবি করছে তারা ইরানের পারমাণবিক স্বপ্নকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিয়েছে, তবে ইরানের স্পিরিট বা মনোবল কিন্তু এখনো ভাঙেনি এবং দেশটির আভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু এখন বেশ উত্তপ্ত। এবং এর ফলে আরেকটা জিনিস হয়েছে, যেটা ইরানের বর্তমানে শাসন ব্যবস্থার এগেনস্টে কিন্তু প্রচুর লোক জড়ো হয়েছিল বা প্রচুর লোকের একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ কিন্তু তৈরি হয়েছিল, যেটা কিন্তু আমেরিকার এই অ্যাটাকের ফলে অনেকটা খেলা ঘুরে গেল। এবং ঘুরে গিয়ে যেটা হয়েছে, এখন কিন্তু ওখানকার দেশীয় লোকেদের মধ্যে মানে ওখানকার ইরানিয়ান লোকেদের মধ্যে কিন্তু দেশপ্রেমটা অনেক বেশি বেড়ে গেছে এবং ওরা কিন্তু অনেক বেশি ইউনাইটেড হয়ে গেছে এবং বর্তমান সরকারকে কিন্তু ওরা প্রেফার করছে, যার ফলে এখন কিন্তু ওরা বর্তমান সরকারের সপক্ষেই দাঁড়াচ্ছে এবং কেউই বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না কিন্তু। যার ফলে দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু সুপ্রিম লিডার যদিও নেই, মানে অন্তত দেখা তো এখন কাউকেই যাচ্ছে না, কিন্তু যাই হোক কট্টরপন্থী গোষ্ঠীগুলো কিন্তু সাধারণ মানুষকে যুদ্ধের জন্য আরো বেশি করে উদ্বুদ্ধ করেছে এবং ইরানের সাধারণ নাগরিকরা কিন্তু এখন তীব্র অর্থনৈতিক সংকটে থাকলেও তাদের মধ্যে এই ইউনিটি বা দেশপ্রেম বোধটা কিন্তু অনেক বেশি তুঙ্গে রয়েছে এখন। এছাড়াও এই ধরনের যে গতকালের অ্যাটাক সেটা কিন্তু বিশ্ব অর্থনীতির উপর একটা বড় প্রভাব আগামী দিনে ফেলবে যদি যুদ্ধটা খুব তাড়াতাড়ি এরপরে শেষ না হয় এবং এটা যদি কন্টিনিউ করে। কারণ বিশ্ব অর্থনীতির উপর কিন্তু যুদ্ধের প্রভাব এখন ধ্বংসাত্মক এবং হরমুজ প্রণালী কমপ্লিটলি প্রায় বন্ধ হওয়ার ফলে এখন কিন্তু তেলের আন্তর্জাতিক যে মানে সরবরাহ ব্যবস্থা যেটা ছিল সেটা কিন্তু প্রায় ভেঙে পড়েছে এবং অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রুড যেটা সেটার কিন্তু তেলের দাম ব্যারেল প্রতি রেকর্ড পরিমাণ উঠেছে এবং $120 পার ব্যারেল আপাতত এই প্রাইসে পাওয়া যাচ্ছে এবং এটা হচ্ছে স্পট প্রাইস। আপনাকে যদি বেসিক্যালি কিনতে হয় তাহলে $10, $12, $14 বা $15 পর্যন্ত প্রিমিয়ামে কিনতে হচ্ছে এবং এই যদি কন্ডিশন থাকে তাহলে কিন্তু খুব শিগগিরই এই ব্রেন্ট ব্যারেলের দাম কিন্তু ব্রেন্ট ক্রুডের দাম কিন্তু কম বেশি $150 এবং আগামী দিনে এই যুদ্ধটা যদি আরও বেশ কয়েক মাস কন্টিনিউ করে তাহলে কিন্তু কম বেশি $200 পর্যন্ত যাওয়ার একটা আশঙ্কা করা যাচ্ছে। এবং যদি সেটা হয় তাহলে ভারতবর্ষ শুধু নয়, যে কোনো বিশ্বের যে কোনো দেশের জন্য তেলের ব্যবহারকে কন্ট্রোল করতে হবে এবং তেলের দাম কিন্তু অনেক বেড়ে যাবে, এটা কিন্তু অলরেডি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখুন। এবং এর ফলে কিন্তু ইউরোপিয়ান দেশগুলোতে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে কিন্তু ইনফ্লেশন ও মুদ্রাস্ফীতি কিন্তু চরমে উঠেছে এবং ভারতও কিন্তু এই পরিস্থিতির বাইরে নয়। ভারতের জন্য এই যুদ্ধের দুটো বড় মাইনাস পয়েন্ট হলো ক্রমাগত এই যে জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে, এর ফলে কিন্তু কোথাও একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এবং ভারত সরকার একটা সময় খুব অনেক কম পয়সায় তেল পেয়েছে, যদিও তারা সেই সময় তেলের দাম কমায়নি, সেইটা দিয়ে তারা বাফার রেখেছে, কিন্তু সেই তেলের দাম যা পেয়েছিল তখন $45 থেকে $50 পার ব্যারেল,
সেটা কিন্তু এখন কম বেশি প্রায় 2.5 থেকে 3 গুণের আশেপাশে গিয়ে দাঁড়াচ্ছে। ফলে কিন্তু সেই সময় দাঁড়িয়ে বর্তমানের ভারত সরকার যতটা কুশন পেয়েছিল বা এক্সট্রা মানি তুলে রাখতে পেরেছিল, এখন কিন্তু যেহেতু ওরা দাম বাড়াচ্ছে না, তার ফলে কিন্তু এখন ওরা সেই যতটা অ্যাডভান্টেজ পেয়েছিল সেই অ্যাডভান্টেজগুলো কিন্তু শেষ হয়ে আসবে, আর কয়েক মাসের মধ্যেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এবং এই আমাদের ভারতবর্ষে 5টা স্টেটে যে ইলেকশন রয়েছে, সেই ইলেকশনের কারণে বেসিক্যালি এখনো পর্যন্ত প্রাইসটা বাড়াচ্ছে না গভর্নমেন্ট। যেই ইলেকশনটা ওভার হয়ে যাবে এবং ইলেকশনের রেজাল্ট যেই বেরিয়ে যাবে, তারপর কিন্তু আপনারা দেখবেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার কিন্তু সব ওভারঅল যে কোনো তেলেরই কিন্তু দাম বাড়াতে বাধ্য হবে যদি এই অবস্থা চলে, এবং পুরোপুরি অয়েলের সাপ্লাই লাইনকে যদি আবার আগের মতন ফিরিয়ে না আনানো যায়। কিন্তু যদিও এটা এত সহজ নয়, কারণ আজকের দিনে যদি যুদ্ধ বন্ধ হয়েও যায়ও বা সেই পাইপলাইন থেকে, মানে আমি বলছি তৈল উত্তোলন খনি থেকে তেলটাকে তুলে রিফাইনারিতে পাঠিয়ে সেখান থেকে রিফাইন করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে গেলেও যতই যেই চেষ্টা করুন না কেন, অন্তত 3 থেকে 4 মাস আরও সময় লাগবে। কারণ যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গেছে এবং তাতে কিন্তু যথেষ্ট বাজে পরিমাণ কন্ডিশন এসে দাঁড়িয়েছে। কাজে তেলের সাপ্লাই লাইনকে যদি ইনট্যাক্ট না রাখে, তাহলে কিন্তু আগামী দিনে সারা বিশ্বের জন্য এটা একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক, ভারত তবে তার মতন করে চলছে। এবং ভারতের সব থেকে বড় একটা জিনিস যে গন্ডগোল যেটা হচ্ছে, এক হচ্ছে ধরুন এই তেলের দাম বাড়ছে, এবং সেকেন্ড যদি দেখি তাহলে মিডল ইস্টে কম বেশি অন্তত 80 লাখের বেশি কিন্তু ইন্ডিয়ান পপুলেশন, তারা কিন্তু সারা মিডল ইস্টে ছড়িয়ে আছে, যার ফলে মিডল ইস্টের যুদ্ধ কিন্তু ভারতের জন্য কিন্তু খুব একটা স্বস্তির জায়গা দিচ্ছে না। এই 80 লক্ষ যে ভারতীয় সারা মিডল ইস্টে যে বিভিন্ন দেশে রয়েছে, সেটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট একটা উদ্বেগের কারণ, এবং যার ফলে ভারতকে কিন্তু স্ট্র্যাটেজিক অটোনমিতে কিন্তু তাদেরকে অনেকগুলো চেঞ্জেস আনতে হয়েছে। যদিও ভারত একদিকে যেরকমভাবে ইসরায়েলের সঙ্গে একটা ভালো সম্পর্ক বরাবরই মেনটেন করে চলেছে, এবং ইসরায়েলের সঙ্গে তার অনেকগুলো এগ্রিমেন্ট, সেক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্র থেকে শুরু করে পারস্পরিক আদান প্রদানের অনেক বড় বড় কতগুলো জায়গাতে কিন্তু অলরেডি এগ্রিমেন্ট রয়েছে, এবং যদি ভারতবর্ষ বরাবরই ইরানের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে চলেছে। এবং যদি আমরা খেয়াল রাখি তাহলে ইরানের চাবাহারেও কিন্তু ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট আছে। $120 মিলিয়ন কিন্তু তখনই দিয়েছে, এবং মানে আরেকটা $250 মিলিয়ন কিন্তু দেওয়া আছে। কাজে ইন্ডিয়া ভাববেন না যে চাবাহার পোর্ট থেকে কোনোভাবে সরে এসছে। ইন্ডিয়া কিন্তু চাবাহার পোর্টে যথেষ্ট ভালোভাবে আছে, ডাইরেক্টলি হয়তো না থাকলেও। যেমন ধরুন আমার দেশে হয়তো কোনো একটা বিদ্রোহের ফলে আমার দেশে হয়তো সেই কোম্পানির লোকজন নেই, কিন্তু আমার দেশের লোকজন কিন্তু সেই কোম্পানিটাকে রান করছে। কাজেই ওখানকার লোকজনকে দিয়ে ভারতবর্ষ কিন্তু ওই চাবাহার পোর্টকে রান করাচ্ছে। যুদ্ধ ওভার হয়ে গেলে বা সবকিছু ঠান্ডা হলে কিন্তু ভারতবর্ষ আবার কিন্তু চাবাহার পোর্টের কন্ট্রোল নেবে। কাজেই সেক্ষেত্রে কিন্তু চাবাহার কিন্তু কোনোভাবেই ভাববেন না যে ইন্ডিয়ার কন্ট্রোলের বাইরে চলে গেছে। যাই হোক, চাবাহারে অলরেডি ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট আছে, কাজেই চাবাহারকেও ইন্ডিয়াকে কন্টিনিউ রাখতে হবে। কাজেই বারবারই কূটনীতি এবং আলোচনার মাধ্যমে ইন্ডিয়া কিন্তু যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানাচ্ছে, কারণ এই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা ভারতের এনার্জি সিকিউরিটির জন্য কিন্তু একটা অশনি সংকেত আনছে। কাজেই সেইটা কখনোই ভারত চাইবে না। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর আভ্যন্তরীণ রাজনীতিও কিন্তু এখন ওলটপালট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফুয়েল ট্যাঙ্কে কিন্তু ড্রোন হামলা হয়েছে, এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশে কিন্তু ড্রোন ধ্বংস হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সৌদি আরব এবং জর্ডান তাদের আকাশসীমা রক্ষায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যদি আমেরিকার সঙ্গে ইকুয়ালি কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধে পার্টিসিপেট না করে, তাহলে তাদেরকে নিজ নিজ দেশের প্রোটেকশন নিজেদেরই করে নিতে হবে। এবং সেক্ষেত্রে অয়েল ফিল্ডেরও প্রোটেকশন কিন্তু ট্রাম্প বলে দিয়েছেন যে ভাই, তোমার দেশের অয়েল ফিল্ডের কন্ট্রোল বা প্রোটেকশনের রেসপন্সিবিলিটি তোমার। তুমি যদি আমাদের সঙ্গে ইকুয়াল লেভেলে এই যুদ্ধে যদি না জড়াও বা না আসো বা নিজের প্রেজেন্স যদি না রাখো, তো কাজেই জোর জবরদস্তি সবাইকে টেনে আনার ট্রাম্প এখন চেষ্টা করছে। কারণ কি, এখন তো মোটামুটি মাখিয়ে ফেলেছে চতুর্দিকে। কাজেই ওনার বরাবরই এটাই একটা অভ্যেস যে কোনোভাবে হম্বিতম্বি হয়ে করে একটা ঝাঁপিয়ে পড়া, লাফিয়ে পড়া দিয়ে সারা বিশ্বকে দেখানো। বেসিক্যালি হি ইজ এ ডিকটেটর কাইন্ড অফ এ পারসন। কাজেই উন্মাদ। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে একনায়কতন্ত্রের অ্যাকচুয়াল লিভিং এক্সাম্পল কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এবং যখন যেটা ভাবলেন সেটার বিচক্ষণতা আছে বা না আছে, ইট ডাজেন্ট মেক এনি সেন্স। উনি ওনার মতন করে একটা ভাবনা চিন্তা করে উনি লাফিয়ে ঝাঁপিয়ে পড়লেন। তারপরে যা হলো তখন তো সারা ওয়ার্ল্ড মিলে দেখে নেবে। এবং আমেরিকা যেহেতু ফিনান্সিয়ালি এত স্ট্রং এবং সমরাস্ত্র বা যুদ্ধের ক্ষেত্রেও এত টেকনোলজি হাই বা ওদের একটা নিজস্ব একটা চাহিদা আছে দেশ হিসেবে, তার ফলে কম বেশি সব দেশকেই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মাথা নত করে থাকতে হয়, বা নিজেদের অবস্থানের জন্য বা নিজেদের ফিনান্সিয়াল বেনিফিটের জন্য আমেরিকাকে বেসিক্যালি অ্যাকসেপ্ট করে যেতে হয়। এবং সারা বিশ্বের ডলারটা তো চলে,
কাজে সারা বিশ্বের অর্থনীতিটা টিকেই আছে ডলারের কারণে, সেটা ওদের একটা মস্ত বড় অ্যাডভান্টেজ। সেই অ্যাডভান্টেজটা বেসিক্যালি ওরা করে অ্যাডভান্টেজ নিতে শুরু করে, মানে ওটাই ওদের মেইন একটাই অস্ত্র, সেটা হচ্ছে ডলার। যাই হোক, সৌদি আরব এবং জর্ডান তাদের আকাশসীমা রক্ষায় অলরেডি সর্বোচ্চ সতর্কতায় পৌঁছে গেছে। আর অলরেডি ট্রাম্প বলেই দিয়েছে যে ভাই তোমাদের নিজেদের পাহারা নিজেরাই করে নাও। যাই হোক, ইসরায়েলের ভেতরেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তার কারণ হচ্ছে নেতানিয়াহু সরকার কিন্তু এই আক্রমণকে অ্যাকচুয়ালি নেতানিয়াহুর কাছে, ইসরায়েলের কাছে মিডল ইস্টের মধ্যে এবং একমাত্র থ্রেট কিন্তু ইরানের থেকে, যার ফলে ইসরায়েল বা নেতানিয়াহু কিন্তু সবসময় চায় যেভাবে ইরানকে পার্মানেন্টলি ড্যামেজ করে দাও, বোথ ফিনান্সিয়ালি এবং সবভাবে, তেল থেকে শুরু করে, ফিনান্স থেকে শুরু করে, সমরাষ্ট্র থেকে শুরু করে, সবভাবে যদি আমি ইরানকে একবার শেষ করে দিতে পারি, তাহলে আমার জন্য চিরতরের জন্য মিডল ইস্টটাতে আমি রাজা। এটা হচ্ছে ইসরায়েলের বেসিক মোটো, হচ্ছে ওই অঞ্চলটাতে আমি রুল করব, আমি বাদশাহ, আমি সব কিছু, কাজেই আমি ছাড়া আর আমাকে চ্যালেঞ্জ করার মতন যেন কেউ না থাকে। কাজেই সেক্ষেত্রে ওর পলিসিতে ও এইভাবেই চলতে চায়। কাজে ইরান যেহেতু ওর জন্য এবং একমাত্র থ্রেট, বাকি আর কোনো দেশকে নিয়ে থ্রেট নেই। আর হ্যাঁ, সৌদি আরব শাহির জন্য ইরান একটা থ্রেট। কাজে এই যুদ্ধে কিন্তু সৌদিরও কিন্তু বেশি টাকা লাগছে বা প্রচুর টাকা খরচা করছে ইরানকে যাতে পার্মানেন্টলি ড্যামেজ করতে পারে, সেটা সৌদির প্রিন্সও কিন্তু এই কারণেই পয়সাটা ঢালছেন। যাই হোক, নেতানিয়াহু কিন্তু এই কারণের জন্যই পার্মানেন্টলি ইরানকে থ্রেট করা, মানে শেষ করে দেওয়ার জন্য একটা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে এরপরে আর বারবার তো এইভাবে করা যাবে না। কাজে এটা করতে গেলে কিন্তু অবস্থা, মানে যদি এইবারে না পারে ইরানকে কমপ্লিটলি ওয়াইপ অফ করে দিতে, তাহলে কিন্তু আগামী দিনের জন্য ইসরায়েলের কাছেও বিপদ দাঁড়াবে। কাজে এটা ওদের কাছে কম বেশি প্রায় শেষ চান্স একটা। যাই হোক, সেই জন্য ইসরায়েল সেইভাবেই দেখছে। কিন্তু যদিও ইসরায়েলের সাধারণ নাগরিকরা কিন্তু প্রতিদিন সাইরেনের শব্দ আর বাংকারে কাটানো জীবনে কিন্তু সত্যি অতিষ্ঠ হয়ে উঠেছে, এবং এটা ভালো করে যদি আপনারা একটু লোকজন যদি থাকে খবর নেন, তাহলে কিন্তু এটা ওরাও কেউ সাধারণ লোকেরা, ইসরায়েলের সাধারণ লোকেরা কিন্তু, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ইসরায়েলের সাধারণ লোকেরা কিন্তু কেউ আজকের দিনে নেতানিয়াহুর এই পলিসি বা এই থিওরি বা এই অ্যাগ্রেশনকে কিন্তু কেউই পছন্দ করছে না। যাই হোক, আপাতত এই গতকালের এই দুটো হলো খবর, এবং এর ফলে এটুকু বলা যায় যে এখন আর এই যুদ্ধ শুধুমাত্র এই ইসরায়েল, আমেরিকা বা ইরান, এই তিনটে দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটা এখন একটা আমেরিকার কাছে ছুঁচো গেলার মতন অবস্থায় চলে গেছে, মানে না পারি গিলতে না পারি উগরাতের অবস্থাতে। তো যার ফলে আমেরিকার কাছে এটা একটা পাওয়ার বা একটা দেখানোর ব্যাপার যে আমি কিং, আমি শেষ কথা, আমি প্রথম কথা। সেটা যদি ইরানকে যদি পুরোপুরি একদম কবজায় যদি না আনতে পারে, তাহলে আমেরিকার জন্য বা ডোনাল্ড ট্রাম্পের জন্য চাপ আছে। কাজেই তারা সর্বতভাবে চেষ্টা করছে। কাজেই এখন আর শুধুমাত্র তিনটে দেশের মধ্যে না, সারা বিশ্বেই কিন্তু আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে। এবং এই যুদ্ধ যদি খুব তাড়াতাড়ি যদি শেষ না হয়, তাহলে কিন্তু এটা সারা বিশ্বের জন্য কিন্তু এটা একটা বড় থ্রেট হতে যাচ্ছে। এবং যদি এই আগামী ট্রাম্প যেটা বলছে 2 সপ্তাহের মধ্যে যদি শেষ না হয়, তবে কিন্তু এই সংঘাত দক্ষিণ এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এবং ভারত এই মুহূর্তে পরিস্থিতির উপর গভীর নজর রাখছে, এবং যে কোনো জরুরি অবস্থায় কিন্তু নিজের নাগরিকদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। ইনফ্যাক্ট অলরেডি আর একটা অপারেশন চালু করতে যাচ্ছে ইন্ডিয়া, যে সমস্ত নাগরিকরা ফিরে আসতে চায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য প্লেন রেডি করছে। তো সেটা একটা খবর। এবং আগামী দিনগুলোতে যদি কোনো বড় শান্তি চুক্তি হয়, তাহলে তো মানে বিশ্বের জন্য মঙ্গল। যদি না হয়, তাহলে কিন্তু আগামী দিনে পৃথিবী আর একটা বড় যুদ্ধ বা মহাযুদ্ধ যাকে বলা যায়, সেই দিকে এগিয়ে যাবে। আপাতত এই দুটোই মেন খবর ছিল, এবং তার একটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আপনাদের কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। রাখলাম, নমস্কার।